সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ইতিমধ্যেই এই খবর সবারই জানা যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি বিভিন্ন খাতে গ্যাসের দাম বাড়িয়েছে। মার্চ ও জুন মাস থেকে 2 ধাপে গড়ে 22.7% বাড়ানোর ঘোষণা এসেছে। এই ঘোষণা অনুযায়ী আবাসিক গ্রাহকদের জন্য আগামী 1 মার্চ থেকে 1 চুলার জন্য 750 টাকা এবং 2 চুলার জন্য 800 টাকা দিতে হবে। আর দ্বিতীয় ধাপে আরও বেড়ে যাবে। এটা 1 জুন থেকে যেটি কার্যকর হবে। 1 চুলার জন্য মাসিক বিল হবে 900 টাকা এবং 2 চুলার জন্য 950 টাকা। দাম বাড়ানোর কারণ হিসেবে নানা যুক্তি ব্যাখ্যা তো দেওয়াই হচ্ছে। গ্যাস ব্যবহারকারীদের মধ্যে যে ব্যয়ের বৈষম্য আছে সেটা কিভাবে কমিয়ে আনা যায়, সরকারের আয় কিভাবে বাড়ানো যায়, আমদানিকৃত যে এলএনজি আসবে তার সঙ্গে দামের বৈষম্য কিভাবে কমিয়ে আনা যায় ইত্যাদি। কিন্তু এর বিপক্ষেও সাধারণ মানুষের ভোগান্তি এবং এর নানা ব্যাখ্যা বিশ্লেষণ আসছে। বিপক্ষেও সেখানে বলা হচ্ছে যে জ্বালানি খাতে যে দীর্ঘমেয়াদী একটা নিরাপত্তা সেটি অর্জন করার চাইতে, যদিও এই যুক্তির কথা অনেক সময় বলা হয়, কিন্তু আসলে লক্ষ্যটা জ্বালানি নিরাপত্তার চাইতে বেশি মুনাফা, এটাই যেন সরকারের আগ্রহ। এমন সমালোচনা খুব জোরে সরে আসছে। আমরা এই বিষয়টি নিয়ে আজকে বিশেষ করে আলাপ করব। সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষার জায়গাটি কতটা সুরক্ষিত হচ্ছে সেটি বিশ্লেষণের চেষ্টা করব। দিনের শিরোনামগুলো একটু বলে রাখি যে আজকে প্রধান যে খবরগুলো, সেখানে প্রধানমন্ত্রী বগুড়ায় গেছেন, সান্তাহারে তিনি একটি জনসভা করেছেন। সেখানে বিভিন্ন উন্নয়ন কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। শিশু জেহাদ, সাধারণপুরে একটি শিশু, তার মৃত্যুর ঘটনায় 4 জনের 10 বছর কারাদণ্ড রায় এসেছে। অন্যদিকে হবিগঞ্জে 2 শিশুকে হত্যার দায়ে, সেটি 2008 সালের ঘটনা। 2016 সালে আরেকটি ঘটনা ঘটেছিল। 2008-এর ঘটনায় 3 জনের ফাঁসির আদেশ হয়েছে। গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী, এটা বলেছে বিএনপি। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টি বলছে তারা কর্মসূচি দেবে। এছাড়া আরেকটি খবর, হাইকোর্টে বিচারক নিয়োগ সংক্রান্ত সংবিধানের 95 অনুচ্ছেদ ও নিম্ন আদালতে বিচারকদের বদলি ও পদোন্নতি শৃঙ্খলা সংক্রান্ত 116 অনুচ্ছেদ অবৈধ ঘোষণা করা হবে না কেন, এই জন্য হাইকোর্ট একটি রুল দিয়েছে। তো যাই হোক, শিরোনামগুলো বলেছি, কিন্তু আলোচনা আমাদের ফোকাস থাকবে গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত, এটা কতটা জনস্বার্থমূলক। শুরুতে পরিচিত হব 2 অতিথির সঙ্গে। রয়েছেন লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদ, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আজ আরও যোগ দিচ্ছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ এবং বিআইআইএসএস এর গবেষণা পরিচালক, স্বাগত আপনাকেও। আপনি তো বক্তব্য বিবৃতি দিয়েই চলেছেন, বলছেনও গ্যাসের মূল্য তো বেড়েই গেল। এইভাবে একটা গণশুনানি করা হয় বা নানা রকম যুক্তি দেখিয়ে বাড়িয়ে দেওয়া হয়। আপনার কাছে কি যুক্তি আছে? এই যে দাম বাড়ানোর ঘোষণা চলে এলো এবং 1 মার্চ থেকে সেটা কার্যকর হতে যাচ্ছে, মানুষের স্বার্থ সুরক্ষা কিভাবে হচ্ছে এইসব সিদ্ধান্তের মধ্যে? ধন্যবাদ। এটা তো আজকে যে আমরা শুধু এই কথাটা বলছি বা মিডিয়া বলছে, আন্দোলন হচ্ছে, বিভিন্ন সংগঠন দল করছে, তা না। এটা কিন্তু গত প্রায় 4-5 মাস যাবতই সরকার বাড়ানোর যখন একটা আভাস দিল, তখনই কিন্তু এই নাগরিক সমাজ থেকে আমরা প্রেস কনফারেন্স করেছি, আমরা অন্তত 2-3 বার, এমনি আলোচনা গোল টেবিল হয়েছে, এমন কি রাস্তার ভিতরেও কিন্তু বিক্ষোভ টিক্ষোভ হয়েছে। এই যে এনার্জি রেগুলেটরি কমিশনের যে অফিসের সামনেও এই ধরনের, যাতে না বাড়ানো হয়। এবং এই বাড়ানোর বিষয়টি হলো যে মানুষকে কিন্তু সরকার বোঝায় এবং অনেক মানুষ বোঝেও এটা, যে অনন্তকাল একই রাষ্ট্রের যে ট্যাক্স হোক বা এই ধরনের রাষ্ট্রের যে রাষ্ট্রীয় পণ্য যেটা, সেই জিনিসগুলি একই রকম থাকবে চিরকাল, তা তো না। নিশ্চয়ই সরকারের প্রয়োজনে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে বাড়ানো কমানো সেটা হবে। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে জিনিসটিতে সরকার মুনাফা করছে, যেখানে সরকারের বিপুল টাকা আয় হচ্ছে, যেখানে সরকার ভর্তুকি দিচ্ছে না, সেইখানে হাত দিয়েছে এই যে গ্যাসের জায়গাটিতে। যেখানে হলো আপনার 26,000 কোটি টাকা এই গত 5 বছরে, আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, 26,000 কোটি টাকা পেট্রোবাংলা এবং আরও যে সমস্ত সংশ্লিষ্ট সংস্থা তারা সরকারকে দিয়েছে। 3,200 কোটি টাকার মতন সরকারের মুনাফা হয়েছে। তো যেখানে মুনাফা হয় এবং এত টাকা আয় হচ্ছে, সেইখানে মানুষের উপরে আবার চাপ দেওয়া, এবং এই যে গ্যাসের দাম এখন যেটা বাড়ানো হলো, এটা যে কোনো একটা সাধারণ মানুষ বুঝবে যে এটা একটা জনস্বার্থ বিরোধী কাজ।
এবং জনস্বার্থ বিরোধী কাজটার আমি একটা দৃষ্টান্ত দিই। কালকে আমাকে একটা আপনার এই পোশাক শিল্পে কাজ করে একটা মেয়ে, সে বলছিল যে এমনিতেই আমরা তো সারা মাস একটু মানে ভালো মতো খাওয়া তো দূরের কথা, আর ডাল ভর্তা টর্তা দিয়ে আমরা খাই। এই গ্যাসের দাম বাড়ানোর ফলে এখন সামনের মাস থেকে আমাকে অন্তত মাসের মধ্যে 7-8 দিন আমার কাঁচা বাজার টাজার করা সম্ভব হবে না, কারণ তার যে বাড়িতে থাকে সে বাড়িতে হয়তো বাড়াবে এবং বাসের ভাড়া বাড়বে এবং বাসের পরিবহনের মালিক যারা তারা এটা করবেন। তা এগুলো যে এই বিষয়টি একটা এ নিয়ে গণশুনানি করেছে তারা, নাগরিক সমাজ থেকে আমরা বলেছি, এমনি তো লেখালেখি হয়েছে, মিডিয়াও অব্যাহতভাবে বলছে। এখন কারো কোনো কথা গ্রাহ্য না করে এটা প্রায় 30%, প্রায় 30%। আচ্ছা, আসছি এই যে এটা তো একটা সম্পূর্ণ অযৌক্তিক একটা সিদ্ধান্ত, অযৌক্তিক সিদ্ধান্ত আপনার ডক্টর মাহফুজ কবির। কি মানে যুক্তি তো এখানে কতগুলি বলছেন তারা, যে সরকারের আয় বাড়াতে হবে, পাইপলাইনের গ্যাস আর তারা দেবে না, ব্যয় বৈষম্য কমাতে হবে, এলপিজি তারা অনেক বেশি দামে কিনতে হয়, পাইপে যারা তারা কম ব্যয় করতে হয় তাদের কাজে, এখানে একটা সমন্বয় আনতে হবে। কিন্তু এখন যেই দামে আছে, ধরেন 650 টাকা যেখানে দিতে হয়, সেখানে যে অ্যাটলিস্ট 92 ইউনিট তাদেরকে মানে পাওয়ার কথা মিনিমাম। 92 ইউনিটের জায়গায় আমরা তো গেরস্থালির যেই মানে গ্যাস ব্যবহার হয় সেই গ্যাসটা কি মানুষ পায়? তারা অর্ধেকও তো পায় না অনেক সময়। তো সেখানের জন্য যে অলরেডি তো তারা আরো সেখানেই তো তাদের রেয়াত পাওয়া উচিত। বর্তমানে যে মূল্য হারটা আছে সেখান থেকে বাড়িয়ে 700-750 টাকা, তারপরে পরের ধাপে আবার আরো বেড়ে যাওয়া, আপনার কাছে কি যুক্তি আছে একজন অর্থনীতিবিদ হিসেবে? আসলে এই জায়গাতে আমার মনে হয় কি যে বাংলাদেশ ব্যাংকের যে মনিটারি পলিসি, তার যে একটা অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা হচ্ছে যে আমাদের যে গ্রোথ বাড়ানো এবং আমাদের যে ইনফ্লেশন সেটা কমানো। আপনি যদি খেয়াল করেন যে আমাদের যে মূল্যস্ফীতি কিন্তু মোটামুটি একটা স্ট্যাবিলিটির মধ্যে চলে এসছে, কিন্তু হঠাৎ করে এই এনার্জি প্রাইস বা এই যে গ্যাসের প্রাইস এটা বাড়ানোর কারণে কিন্তু আগামী মাস থেকে কিন্তু মূল্যস্ফীতি অনেকখানি বেড়ে যাবে। তো দ্রব্যমূল্য বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে, এটা বললো স্যার। তো এটা কিন্তু আসলে মনিটারি পলিসির সঙ্গে কন্ট্রাডিক্টরি। মানে একই সঙ্গে যে আমাদের মনিটারি পলিসি যে ইকোনমি ওয়াইড যে সমস্ত প্ল্যানগুলো নিচ্ছে, তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে আর একটা কন্ট্রাডিক্টরি পলিসি চলে এলো, যেটা এনার্জি পলিসি। তো এইটা কিন্তু একটা সমস্যা। আর যদি আর একটা কথা চিন্তা করেন যে আমাদের এনার্জি সেক্টরের মধ্যে যে বিভিন্ন রকমের সাবসেক্টর, তো একটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ খাত, তো বিদ্যুৎ আবার নির্ভর করে অনেকখানি কিন্তু আমাদের গ্যাসের উপরে। তো গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন, সেটার কিন্তু উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে। তো এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যে একটা অয়েল নিয়ে আসছি, সেখান থেকে কিন্তু ফার্নেস অয়েল দিয়ে আমাদের ইলেকট্রিসিটি কিন্তু প্রডিউস হচ্ছে। তো এখানে কিন্তু এক ধরনের অসামঞ্জস্য রয়ে গেছে। তো শুধুমাত্র কিন্তু এই চট করে একটা যুক্তি দেওয়া যে আসলে সমন্বয় করা, তো সমন্বয়টা কিন্তু সব দিকেই করতে হবে। মানে একই সঙ্গে আমাদের যে ইন্টারন্যাশনাল প্রাইস, সেখানেও একটা সমন্বয় দরকার। মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু প্রাইসটা কম, তো আমাদের কিন্তু আসলে একটা এই জায়গাতে কিন্তু একটা ডাউনওয়ার্ড রিভিশন দরকার ছিল, যে ওইখানে কমিয়ে আবার এইখানে যদি কিছুটা বাড়ানো হয়, তাহলে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসে। তখন কিন্তু ইকোনমির উপরে এতটা প্রেশার পড়ে না, যেটা এখন তৈরি হচ্ছে। যে একই সঙ্গে যে ওই প্রাইসটা এখানে ট্রান্সমিশন হচ্ছে না, এখানে একটা ইনএফিসিয়েন্সি তৈরি হচ্ছে। আবার একই সঙ্গে আমাদের যে জায়গাতে আসলে বাড়ানো দরকার ছিল না, কারণ এখানে কিন্তু প্রফিট হচ্ছে, একটা হিউজ একটা অ্যামাউন্টে প্রফিট হচ্ছে। সেই প্রফিটটা আসলে ওইটা মাথায় রেখে আমাদের এই জায়গাটাতে একটু কমানো দরকার ছিল। কমালে তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট হতো এবং আলটিমেটলি যে সমস্ত সেক্টর, মানে শুধুমাত্র কিন্তু আমাদের যে জ্বালানির হাউস হোল্ড সেক্টরে যে জ্বালানি সেটার না, ইন্ডাস্ট্রির প্রায় সবগুলো সেক্টর, আমাদের যে তৈরি পোশাক খাত, যেটা রপ্তানিমূলক মুখী যে তৈরি পোশাক খাত, সেটা বা এছাড়া আমাদের যে চা শিল্প, আমাদের যে অন্যান্য যে সমস্ত শিল্প, ইভেন ইটের কারখানা যেগুলো আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আসলে এই প্রেশারটা পড়ছে। এবং সার্ভিস সেক্টর, বিশেষ করে আমাদের যে পরিবহন খাত, যেটা জিডিপির প্রায় 10%, তো সেই জায়গাতে কিন্তু একটা বড় রকমের প্রেশার তৈরি হবে। তো সব মিলিয়ে কিন্তু অর্থনীতির প্রায় প্রত্যেকটা জায়গাতে, কৃষি, শিল্প, সেবা, সবগুলো জায়গাতে কিন্তু একটা প্রেশার তৈরি হচ্ছে। এটা আর একটা যেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে যে আন্তর্জাতিক বাজার, সেই বাজারে যে টিকে থাকা, তো সেইখানেও কিন্তু একটা প্রতিযোগিতার সক্ষমতার বিষয় আছে, যেখানে কিন্তু ব্যবসার খরচটা খুব ইম্পর্টেন্ট। তো ব্যবসার খরচ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু এটা বিনিয়োগের উপর প্রেশার ফেলে। তো আলটিমেটলি এটা কিন্তু এক ধরনের ক্রাউডিং আউট সিচুয়েশন তৈরি করতে পারে ইকোনমির। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে ব্যবসার খরচের একটা হিসাব, ব্যবসায়ীদের বিনিয়োগের ক্ষেত্রে একটা হিসাব, এটা কিন্তু এখানে সাধারণ মানুষ যারা এটা এন্ড ইউজার হিসাবে কত পার্সেন্ট, 12% হবে এন্ড ইউজার, এদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা বেশি?
তো এইটা একটা মানে এখন আসলে পুরো ক্যালকুলেশন এলপিজির সঙ্গে সমন্বয়ের ব্যাপারে যে বলা হচ্ছে পাইপলাইনের গ্যাসটাকে হয়তো ডিসকারেজ করার জন্য এটা করা হচ্ছে, কিন্তু যারা এলপিজির কথা বলছেন সমন্বয়ের জন্য, তো তারা পাইপলাইনের গ্যাস বন্ধ করে তারা এলপিজি ব্যবহার করুন না কেন? এইটা আসলে একটা মানে একটা পলিসির বিষয় আছে, মানে অলরেডি যারা এক্সিস্টিং কনজিউমার তো তারা কতটুকু নিচ্ছেন আর কি, সেটা একটা বিষয়। আর এলপিজি আসলে বা অন্যান্য যে সমস্ত মোডে যে যারা দিচ্ছে, তো এটা কিন্তু আসলে এক ধরনের অদক্ষতা বলবো আমি, তার কারণ আমরা দিতে পারছি না পাইপলাইনে, তো এইটাকে ঢাকার জন্য কিন্তু আসলে অন্য কোনো যুক্তি দেওয়ার কোনো জায়গা নেই। তো এটা আসলে একটা সরকারি সম্পদ, মানে জনগণের সম্পদ গ্যাস, এটা আসলে সবাই পেতে পারে। তো এই জায়গাতে আসলে আমাদের এই সমস্ত যুক্তি দেওয়ার কোনো না। এখন কি আপনার কাছে কি মনে হয় যে এটা পাইপলাইনে গ্যাস দেওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে বাস্তবতা, নাকি এলপিজি কে প্রমোট করার এক ধরনের চিন্তা, বা এটার সঙ্গে একটা যে মুনাফার কথা বলা হচ্ছে বা ব্যবসায়ী যারা এটার সঙ্গে ইনভলভ আছেন তাদেরকে প্রমোট করার ব্যাপার? আপনার কি মত? সেটা তো লেখালেখি হচ্ছে, এটা অব্যাহত হবে, কিছুদিন যাবত হিসেবে লেখা হচ্ছে যে প্রমোট কোনো একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এবং তাদের স্বার্থের জন্য এটা করা হচ্ছে। এটা জনগণের একজুটি হতে যে এতে একটা বিপুল সংখ্যক মানে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু বিপুল সংখ্যক মানুষ, চাপটা তো পড়ছে সাধারণ, চাপটা পড়ছে সাধারণের উপর, এবং যেখানে চা শিল্পই হোক, মানে হোক, সিএনজি হোক, অন্যান্য পরিবহন হোক, যেখানে হোক, সাধারণ মানুষের উপরই চাপটা পড়বে। তো সেই জিনিসটি মাথায় রেখে তো সরকারের করা উচিত ছিল। আর সরকার তো একটা সরকার তো হলো রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাপক, রাষ্ট্রের ম্যানেজার। তো সেই রাষ্ট্রের ম্যানেজারের আর একটা ব্যবসা প্রতিষ্ঠান তো এক জিনিস না, রাষ্ট্র তো একটা কোম্পানি না। রাষ্ট্র আমি ব্যবসা করবো, আমি অনেক টাকা, যেখানে আপনার 26,000 কোটি টাকা বা আপনার 3,200 কোটি টাকা সরকার হচ্ছে, প্রফিট হচ্ছে, পেয়েছে সরকার, লাভ হচ্ছে সরকারের, যেখানে কোনো সাবসিডি দিতে হয় না, বরং উল্টা সরকারের পকেটে আরো টাকা আসছে, তার ঘরে টাকা পাচ্ছে। তো সেইখানে তো এটা বাড়ানোর কোনো যৌক্তিকতা ছিল না। এইখানে যেটা আমাদের মনে হয়, এবং উনিও যেটা অর্থনীতিবিদ হিসেবে যেটা বললেন, যে এটা ওই আর কি কোনো একটা মানে এই যে আপনি যেটা বললেন যে এটা তো গ্যাস দিতেই পাচ্ছে না, মানুষ গ্যাস পাচ্ছে না, আবার এদিকে আপনি বলছেন যে টাকাটা দিচ্ছেন, এতেও কিন্তু। আর একটি কথা আপনি যেটা বললেন সেটাই খুব গুরুত্বপূর্ণ, যে রাষ্ট্রের যে সম্পদ, এটা তো আমাদের নিজস্ব সম্পদ এটা। তো এই জিনিসটি কিন্তু এটা সকলেই যাতে সবচেয়ে কম পয়সা ব্যবহার করতে পারে, এটি কিন্তু মানুষের দাবি এবং এটা সাংবিধানিক অধিকার মানুষ। তাহলে দাম বাড়িয়ে সাংবিধানিক অধিকার, এখানে যে দাম বাড়িয়ে সরকারের আয় বাড়ানোর কথা যেটা বলা হচ্ছে, বা এনবিআর এর যে এসআরও বা এরকম বেশি দামে বিতরণ কোম্পানিগুলো বেশি দামে বিদেশি কোম্পানিগুলো থেকে কিনে তারপরে আবার এটাকে সাবসিডি দেওয়া হয়, কিন্তু এখান থেকে মানে আমাদের আয় বাড়াতে হবে, এটাই কি যুক্তি? নাকি হচ্ছে যে সাধারণ গ্রাহকদেরকে ওখান থেকে শিফট করানোর একটা কৌশল? এটা আপনার কাছে এটা হতে পারে, এটা একটা সিগন্যাল। মানে মার্কেট তো আসলে ম্যানেজমেন্ট একটা জটিল বিষয়, তবে এখানে যদি এরকম হয় যে প্রাইসগুলো প্রায় সমান একই রকমের যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা চান্স চলে আসে আমাদের যে প্রাইভেট অপারেটর যারা আছে, যারা ব্যবসা করছেন, তাদের জন্য একটু সুবিধা হয়। তো এটা হয়তো থাকতে পারে, বাট যে যুক্তিগুলো আসছে সেটার মধ্যে একটা, যেমন দাম বাড়বে, প্রাইভেট অপারেটররা যখন তাদের নিজস্ব শিল্প কলকারখানার মধ্যে, সেখানে তারা পাইপলাইনের অপশনটা রাখেন কেন? তাহলে সেখানে তারা এলপিজি ইন্ট্রোডিউস করে দিন। তো আসলে ওইরকম লার্জ স্কেলে আসলে এলপিজি দিতে পারবে না, ইনফ্যাক্ট ঠিক এত শর্ট টাইমের মধ্যে দিতে পারবে না। এটার জন্য বড় রকমের অবকাঠামো এবং বিশাল আকারের একটা বিনিয়োগ দরকার। কিন্তু ওইটার এখন যেভাবে আসছে আর কি, প্রাকৃতিক গ্যাস আমাদের দেশে যেটা আছে, যে কোম্পানিগুলো, সেটার পক্ষে আসলে এই চাহিদাটা পূরণ করা সম্ভব। আর হাউস হোল্ড সেক্টরে যেখানে আপনারা দেখলেন যে প্রায় 50% মতো শুধু একটা জায়গাতে বেড়ে যাচ্ছে, এই জায়গাতে একটা বড় সমস্যা হচ্ছে কি, যে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম যে হারে বাড়ছে, তার চাইতে কিন্তু আসলে এই প্রাইস গ্রোথটা কিন্তু অনেক বেশি। তো এইখানে কিন্তু এক ধরনের অভারসাম্য দেখা যাচ্ছে, ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। তো এইটা একটা বড় সমস্যা। তো আর হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরকে আসলে এনকারেজ করতে হবে। এটা আসলে আমাদের তো একটা মিক্সড ইকোনমি, আমরা ঠিক ওরকম ভাবে কন্ট্রোল করছি না এখন আর, কিন্তু এইটার জন্য কিন্তু আসলে ঠিক এইভাবে, মানে যেভাবে আসলে দামটা বাড়লো সেইভাবে কিন্তু আসলে দামটা ওইরকম ভাবে বাড়া উচিত হয়নি। মানে প্রাইভেট সেক্টর আস্তে আস্তে আসবে, ঠিক আছে, মার্কেটে আসবে না। আবার একটা প্রিএমটিভ মেজারের কথা বলা হচ্ছে যে এলএনজি যখন আসবে, সেটা তো এখন আসেনি। না, সেটা আসেনি, ওই লার্জ স্কেলে দেওয়াও সম্ভব নাই ঠিক এই মুহূর্তে। তখন একটা ক্রাইসিস তৈরি হবে, তখন এক ধরনের হবে, ওইটাকে মেকআপ করার জন্য এখন দাম বাড়িয়ে এটাকে সমন্বয় করা, এই চিন্তাটা কত? এই চিন্তাটা আসলে বিভিন্ন জায়গা থেকে আসছে, বাট ঠিক এক্সপ্লিসিটলি ঠিক ওরকম না। মানে আমাদের যে এলপিজির প্রাইসটা, সেই প্রাইসের সঙ্গে ঠিক এখনো যে দামটা বাড়ানো হয়েছে সেটা ম্যাচ করবে না। তো এইটা
তো এরকম আস্তে আস্তে যদি গ্র্যাজুয়ালি বাড়ানো হয় তাহলে একটা সময় গিয়ে হয়তো ওই প্রাইসটা সমান হয়ে যাবে। তো ওইটা একটা দিক, ঠিক আছে, ওইটা ইন দ্য মিডিয়াম টার্ম আর লং টার্মে যেটা করলো আলটিমেটলি আমাদের তো একটা সময় গ্যাসটা চলে যাবে, শেষ হয়ে যাবে। তো এইটাকে মাথায় রেখে প্রাইসটাকে যদি আমরা বাড়াই, তো ওইভাবে যদি বাড়াই তাহলে কিন্তু একটা আমাদের প্রাইসটা কিন্তু প্রাইসের মানে ইম্প্যাক্টটা আসলে কোথায় পড়ছে গিয়ে সেটা দেখাটাও কিন্তু একটা বড় দায়িত্ব সরকারের। যে জি, আপনারা তো গণশুনানির কথা বলেন, গণশুনানিতে এত শুনানি হয় কিন্তু সেই শুনানির সিদ্ধান্ত তো গণ থাকে না। সেটি আর কি, যে এই যে গণশুনানির নামে যে জিনিসটা করে তারা, এটা তো একটা সেফ লোক দেখানো ছাড়া আর কিছু না। কারণ কারোর কথা তো শুনছে না। আপনি যদি আমার এখানে ডেকে এনে আমাদের দুজনকে যদি শুধু বসিয়ে রেখে আপনি একলা কথা বলতেন, তাহলে পরে তো মানুষ কি বলতো? তো এটা তো অনেকটা তাই হয়েছে। এখানে ডেকে নিয়ে লোকদের দেখায় যে পরামর্শ নিলাম, যারা সেখানে পরামর্শ দিতে গেছেন আমরা পাঠিয়েছি এবং যাদের সাথে কথা হয়েছে তারা এই বিষয়টি নিয়ে গবেষণা করছেন অনেকদিন থেকে। তারা কোনো রাস্তাঘাটের লোক না। এই বিষয়টি এটা একটা টেকনিক্যাল বিষয়, এটা তো সকলের বোঝার কথা না, সকলের শুধু ওইটুকু বোঝার কথা। হ্যাঁ, এটা তো সকলের বোঝার কথা ওইটুকু যে আগে বাসের ভাড়া দিতাম যেখানে আমি 12 টাকা, এইটা হওয়ার পর থেকে 15 টাকা যখন দিচ্ছি, এইটুকু সে বোঝে যে এইটার পর থেকে। তারপরে আপনার রাস্তার ভিখারি থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ ধনী ব্যক্তি পর্যন্ত এই গ্যাসের বাড়ানোতে ক্ষতিগ্রস্ত হবে, এটা সবাই বলছে এই জিনিসটা। এবং এইটা উনি বললেন এবং আরো সবাই বলেন যে হয়তো একসময় গ্যাস আমাদের থাকবে না, না থাকলেও তাতে কি হলো, আবার নতুন এনার্জি আসবে। কারণ এটা তো ছিল না, গ্যাস তো একসময় ছিল না আমাদের, নাকি? এই গ্যাস যখন ছিল না তখন আমরা যখন ছাত্র, সেই 60-এর দশকের শুরুতে ডক্টর কুদ্দুতে খোদা, বিরাট বড় বিজ্ঞানী, এই উপমহাদেশের বিজ্ঞানী, সেই কুদ্দুতে খোদা তার বিভিন্ন বক্তব্য, অত্যন্ত সাউন্ড মানুষ ছিলেন তিনি। আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছুদিন আমি কাজ করেছি। তাই অনেক বড় মানুষ, মানে আমাদের সমাজের তুলনায় অনেক উঁচু। তা উনি বলতেন যে আমাদের এই যে গ্যাস, তারপরে কয়লা, এই জিনিসগুলি, কয়লা কিন্তু তখন উনি যখন বলেছেন 60-এর দশক 59-60-61 সনে, তখন কয়লা টয়লার ব্যাপারে আমাদের এই যে বড় পুকুরি এগুলি ধারণাই ছিল না। কিন্তু উনি বলেছেন যে এগুলি হয়তো আমাদের একসময় আর পাবো। আমাদের গ্যাসের কথাটাও কিন্তু উনি 50-এর দশক থেকে উনি, তার মানে হলো এটা আমি বলছি এই জন্যে যে হয়তো গ্যাস থাকবে না, কিন্তু অন্য কিছু এই মাটির থেকে হয়তো আমাদের আরো অন্য এনার্জি সোর্স, আমদানি শুধু না, আমদানি এনার্জি সোর্স যেগুলি, সেগুলি কি পাবো না পাবো, 60-70 বছর আগে তো গ্যাসের কথাটা মানুষ কল্পনাও করতে পারে নাই। তো সেই দিক থেকে এটা নতুন নতুন এনার্জি পৃথিবীতে আসবে, বা আরো বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করবেন, অনেক কিছু হবে। তো সেইটার ব্যাপার না। এই মুহূর্তে আমার কাজটা কি, এই মুহূর্তে যখন সরকারের এই ক্ষেত্রে কোনো রকমের কোনো লোকসান দিতে হচ্ছে না, এবং এখানে এত বড় বড় মানুষ, অর্থনীতিবিদ, নাগরিক সমাজ এবং আরো ভোক্তা অধিকার নিয়ে যারা কাজ করছেন, তারা যখন সরকারকে আবেদন, নিবেদন, অনুরোধ সবকিছুই করছে এতদিন যাবৎ, কয়েক মাস যাবৎ, তো তারপরে এই জিনিসটি কি একেবারে আপনার এই মুহূর্তেই বাড়াতে হবে? এটা নিশ্চয়ই, যে কথাটা আমি বললাম, যে সে কোনো না কোনো কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর স্বার্থ রাখা হবে। আমাদের যে মনিটারি পলিসি যেটা, সেটার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ না এই ধরনের সিদ্ধান্ত। তো এই কন্ট্রাডিক্টরি এই সিদ্ধান্তগুলো নিয়ে মানে এর পিছনে ইকোনমিক ফ্যাক্টরস কি থাকতে পারে, আর যেটা পারসেপশনের বাইরে আর কি, কোনো ইকোনমিক কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় কিনা? এটা আসলে আমাদের এনার্জি সেক্টর নিয়ে, এনি আদার অপশনস টু এক্সপ্লোর, যেটাকে এটা মানে সমন্বয় করা যেত, এলপিজির দাম কমিয়ে সমন্বয় করা যেত, রাদার পাইপলাইনের গ্যাসের দাম না বাড়িয়ে। মানে আসলে এটা যেটা বোঝা যায় যে আসলে আমাদের যে জ্বালানি খাত, সেটা নিয়ে সেটা আসলে কোন দিকে যাবে এবং সেটার ম্যানেজমেন্টটা কিরকম হবে, তো সেটা নিয়ে আসলে যে খুব ভালো করে, খুব চিন্তা ভাবনা করে এটা নিয়ে আগানো, সেটার যে কিছুটা অভাব দেখা যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। যেটাই কিন্তু আসলে যে গ্যাসের যে প্রাইস বা অন্যান্য জায়গাতে যে সমস্ত আপনার এনার্জি প্রাইস, বিশেষ করে আমাদের যে ইলেকট্রিসিটি প্রাইস, সেখানে যে দামের যে চেঞ্জগুলো ঘটে, দামও বাড়ছে, এটা ডেফিনেটলি বাড়তেই হবে এটাকে, তার কারণ এটা বিদ্যুৎ তো আসে মানে অনেকখানি গ্যাস থেকে। তো এটা কিন্তু বোঝা যায় যে এই জায়গাতে কিছুটা চিন্তার অভাব, সমন্বয়ের অভাব এখানে আছে। তো এইটা কিন্তু আমাদের শুধুমাত্র এখানে না, অর্থনীতির অন্যান্য খাতের যে সমস্ত যে নীতিগুলো আছে, সেই নীতির সঙ্গে কিন্তু আলটিমেটলি একটা কন্ট্রাডিকশন তৈরি হবে। আর আমাদের বিশেষ করে যে গ্রোথের যে টার্গেট, মানে 7.5, তো আসলে আমাদের যে 7-5 ইয়ার প্ল্যান সেই অনুযায়ী আছে। তো আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেন যে আমাদের 8% গ্রোথ হবে হয়তো।
তো সেটার সঙ্গে কিন্তু তার কারণ অর্থনীতির যে শেষ যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে কিন্তু গ্রোথটা হঠাৎ করে জাম্প দিয়ে ওঠে। আর আপনি যদি দেখেন যে আমাদের যে কিন্তু প্রাইসটা বেড়ে যাচ্ছে মার্চ মাস থেকে, মানে কনজিউমারের যে লাইফ, সেই লাইফের উপরে একটা বিপুল পরিমাণে কনজিউমার, তাদের যে লাইফ, প্রত্যেকের জীবনের উপরে একটা প্রেশার তৈরি হচ্ছে। তো সেখান থেকে একটা প্রেশার আসবে। ইকোনমির অন্যান্য সেক্টরে যে প্রোডাকশন কস্ট, লাস্ট কোয়ার্টারে এসে প্রোডাকশন কস্টটা বাড়ার, বলছেন যে এটা প্রবৃদ্ধির উপর আঘাত করতে পারে। এটা একটা বড় চান্স আছে, তার কারণ যে উৎপাদন খরচ সেটা যদি বাড়ে তাহলে কিন্তু উৎপাদনের পরিমাণটা কমে যায়, তার কারণ এটা একটা ইনভার্স রিলেশনশিপ থাকে এখানে। তো সেইখানে কিন্তু মানে আমাদের যে দেশজ উৎপাদন, সেই উৎপাদনের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে, তার কারণ প্রত্যেকটা সেক্টরে যেহেতু এটা ইম্প্যাক্ট ফেলছে। তো এইটা কিন্তু মানে আননেসেসারিলি কিন্তু এটা আমাদের ম্যাক্রো ইকোনমিক যে ম্যানেজমেন্ট এবং আমাদের যে মিডিয়াম টার্ম যে ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক, সেটার যে প্রজেকশন, সেই প্রজেকশনের উপরে কিছুটা এক ধরনের এক্সটার্নাল প্রেশার হিসেবে কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে, যেটা আসলে প্ল্যান ছিল না। মানে আমাদের যে তো এই প্ল্যানের বাইরে গিয়ে পরে আসলে অর্থনীতি কিভাবে ম্যানেজ করা হবে সেটা কিন্তু একটা বড় রকমের চিন্তার বিষয়, কারণ প্রত্যেকটা সেক্টর যেহেতু এখানে ইনভলভ, তো এইখানে কিন্তু এক ধরনের প্রেশার তৈরি হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা বলছিলাম যে গণশুনানি করে তারা সিদ্ধান্ত নেন বলে বোঝান, কিন্তু আদতে কারোর জন্য দে ডু নট পে এনি অ্যাটেনশন টু দি মানে স্টেক হোল্ডার্স। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে রাজনীতিতে অনেক স্টেক হোল্ডার আছে। আজকে যেমন একটা শিরোনাম পড়ছিলাম, যেমন বিএনপি কমেন্ট দিয়েছে যে গ্যাস ও বিদ্যুৎ দাম বৃদ্ধি সিদ্ধান্ত গণবিরোধী, তারা প্রতিক্রিয়া দিয়েছে। অনেক সময় সমালোচনা করা হয় যে তারা এইসব বিষয় নিয়ে কোনো কথা বলে না বা তেমন জোরালো। ইভেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদও কথা বলেছেন যে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারাও কর্মসূচি দেবে, বা বাম দলগুলো তারা তো আন্দোলন করছে, গণশুনানি তো তার প্রতিবাদ, এই সময় তারা সামনেও আপনার বিআরসির সামনে প্রতিবাদ করে, কিন্তু এগুলোর প্রতি মনোযোগ দেওয়া হয় না কেন? এগুলো কি কোনো গুরুত্বপূর্ণ কোনো ইয়ে নয়, ভয়েস নয়? এতক্ষণ তো আমরা সরকারের কথা বললাম, যে সরকার যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারই রাষ্ট্রের মানে ম্যানেজারের কাজটা করে, সেই কারণে সরকারের আমরা সমালোচনা করছি। কিন্তু এই যে বিরোধী দলগুলোর কথা যে আপনি বললেন, বড় বিরোধী দল যারা, তারা এই ব্যাপারে এটাতে এতদিন পরে আজকে ঘটনা ঘটে যাওয়ার পর, এর আগে তো তারা যখন আমরা গত 4-5 মাস যাবত আমরা যখন হইচই করছি, যখন আমরা প্রেস কনফারেন্স করেছি, আমরা গোল টেবিল করেছি, আমরা রাস্তার মধ্যে বিক্ষোভ করেছি, রাস্তার মধ্যে বসেছি, আজকে বসেছি, তো তারা এটা আজকে যেটা বলেছেন এটা এক ধরনের আনুষ্ঠানিকতা, এগুলি রিচুয়ালস বলে ইংরেজিতে থাকে আর কি। তো এটা হচ্ছে একটা দেওয়া দরকার, সবাই বলছে, আমি বললাম। এখন এই যে বিএনপি এবং জাতীয় পার্টি যে ভূমিকাটা পালন করছে, তারা তো এটা যখন অনেকদিন থেকে যখন এটা কথা হচ্ছিল, যখন আমরা রাস্তাঘাটে বলছিলাম, তো পত্রপত্রিকা লেখালেখি করছিল, তখন তাদের বক্তব্যটা কি ছিল? তখন তো তাদের সরকারের উপরে তারা চাপ সৃষ্টি করতে পারত। বিশেষ করে জাতীয় পার্টি তো সরকারই রয়েছে, তো সরকারে থাকার পরে তারা তো সরকারকে বোঝাতে পারত। সরকারকে তো শুধু তারা ইস্যু চায় যে না মানুষ সাফার করুক, আমরা কথা বলবো, এবং ইস্যু একটা পেয়েছে, কিন্তু তাদের প্রতি তো মানুষের এখন আর কোনো আস্থা নাই। জাতীয় পার্টির কথা বললেন যখন, যে তারা সরকারের অংশ, সরকারের স্রেফ সরকারের অংশ, তারা এটা তো খামাখা বলা হয় যে এখন বলছে তারা কর্মসূচি দিবে, বলছে কর্মসূচি দিবে। কর্মসূচি তো তাদের আগে যখন বাম দলগুলি দিয়েছে এবং হরতালেরও একটা আধা বেলা হরতালের, তখন সমর্থন করলেই পারতো, তার সমর্থন করতে পারে বা তাদের সঙ্গে একসঙ্গে কথা বলতে পারে। এটা তো তারা, এই যে দলগুলি, আমরা তো সবসময় সরকারকে বলি আমরা, কিন্তু যখন বিরোধী দল, বিরোধীতে সরকারের বাইরে যে দলগুলি থাকে, তাদের যে ভূমিকা, সেই সব ভূমিকা নিয়ে আমরা অনেক সময় বলি না, কারণ যেহেতু তারা সরকারে নাই। কিন্তু এই সব ব্যাপারে তো তারা ভেতর থেকে কথা বলতে পারে এবং তারা তো একটা ভূমিকা রাখতে পারতো, যাতে না বাড়ায় সেজন্য চাপ সৃষ্টি করতে পারতো। কিন্তু সেটা না করে এখন তারা একটা ইস্যু পেয়েছে এবং অন্যেরা যখন প্রোগ্রাম দিয়েছে, আমরা যখন রাস্তাঘাটে এটা নিয়ে হইচই করছি, তখন তারা এটা দিয়ে দিল। এটা দিল মানে এটা জাস্ট জনগণকে একটা বুঝ দেওয়া আর কি, যে আমরাও আছি তোমাদের সাথে। তো এটা কিন্তু ঠিক না। এটা রাষ্ট্রটা যখন আমাদের সকলের, এবং রাষ্ট্রের এই সম্পত্তি যখন সব মানুষেরই, রাষ্ট্রের মালিকানা তো জনগণের সংবিধানে বলা আছে, এটা তো সংবিধানের সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক, এবং এটা যে সামগ্রিক অর্থনীতিতে এটা বিরূপ প্রভাব পড়বে, এটা তো এতগুলি লোক বলছে, এত অর্থনীতিবিদরা বলছেন, নাগরিক সমাজ বলছে, ব্যবসায়ীরা পর্যন্ত বলছেন, বড় বড় ব্যবসায়ীরা পর্যন্ত বলছেন, কারণ শিল্প কলকারখানায় সব জায়গায় তো এর একটা বিরূপ প্রভাব পড়বে। এখানে মাহফুজ কবি এখানে বলা হচ্ছে যে এলপিজি গ্যাস খাত তো মানে বাই এন্ড লার্জ যেটা বেসরকারি খাতের দখলেই আছে, তাই না? কিন্তু সেখানে একটা কালোবাজারির ঘটনা ঘটছে। এই কালোবাজারি রোধ করার জন্য এই ধরনের সিদ্ধান্ত কি কোনো সহায়ক সিদ্ধান্ত? হ্যাঁ, আসলে এই প্রাইস বাড়ানো, এতে করে যে কালোবাজারি কমবে বা এই ধরনের যে মার্কেটিং ইনএফিশিয়েন্সি সেটা যে কমবে, সেটার আসলে কোনো যৌক্তিকতা নেই।
কোনো গ্যারান্টি নেই। এটা আসলে একটা রেগুলেটরি ইস্যু, মানে এখানে প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। তো আমরা যদি দাম বাড়িয়ে চিন্তা করি যে এরকম বাড়বে, এটা কোনোভাবেই, এটা আসলে কখনোই কোথাও ছিল না। ইনফ্যাক্ট সারা পৃথিবী জুড়ে যে কালোবাজারি বা এই ধরনের যে একটা ব্ল্যাক ইকোনমি, সেই ইকোনমিটা শুধু প্রাইসের কারণে বা এই ধরনের, তো সেই ক্ষেত্রে আসলে কোনো প্রমাণ নেই। আমাদের তো ইকোনমির যে একটা সিচুয়েশন, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমাদের যে ব্ল্যাক ইকোনমি তার সাইজও কিন্তু আস্তে আস্তে পাল্লা দিয়ে বাড়ছে। তো এটা আসলে এইভাবে দিলে হবে না। এখানে আসলে যে প্রশাসনিক ব্যবস্থা যেটা আছে যে জ্বালানি খাতের, সেইটাই নিতে হবে। ওইটা নিলে সেক্ষেত্রে এটা মানে শুধু ভোক্তাদের উপরে, যারা হচ্ছে যে সত্যি তারা নিজেরা খুব ভালোভাবে কাজ করতে চান বা তারা ন্যায্যভাবে কনজিউম করতে চান, তাদের উপরে প্রেশার তৈরি করে আসলে এই যুক্তি দেওয়ার কোনো মানে হয় না। সাধারণ মানুষ এই যে উনি খুব কাজের কথা বলেছেন, যে ন্যায্যভাবে যারা এটা ব্যবহার করতে চান, যাদের কালোবাজারির কোনো প্রশ্ন আসে না, যাদের কোনো রকমের অসাধুতার কোনো কিছু আসে না, যেমন বাড়ির মানুষ যারা, তারা পাচ্ছে না ঠিক মতন, কিন্তু টাকাটা দিতে হচ্ছে এবং টাকাটা বাড়ছে তার কোনো ক্রমাগত ভাবে। তারা তো যেটা জেনুইন পাওয়ার কথা ওইটাই পাচ্ছে না। এবং আর একটা কথা যেটা বারবারই আগের হিসাবে, হ্যাঁ আগের দামে, আর একটা ওই ইউনিটও তো তারা পাচ্ছে না। সেটা তো পাচ্ছেই না, সেটা তো আপনার সেখানে তো আপনাদের দাম তো দিতে হচ্ছে, সেখানে দাম দিতে হচ্ছে। তারপরেও মানুষ মেনে নিয়েছে। তারপরে হচ্ছে যে আপনার থাকে না, গ্যাস থাকে না, এক বেলা থাকে তো আরেক বেলা থাকে না। এই 92 ইউনিট পাওয়ার কথা, সেখানে যদি 40 ইউনিট 600 টাকা 650 টাকা তাকে দিতে হয়, তো সেখানে তো অর্ধেক তাকে আরো টাকা ফেরত দেওয়ার কথা। যেহেতু টাকা ফেরত দেওয়ার কথা, সেটাও দিচ্ছে না। কিন্তু সেটাও তারা চাইছেও না। জনগণ তো এত না, জনগণ তো সরকারের সাথে ঝগড়াঝাটি করতে চায় না, সরকারকে সহযোগিতা করতে চায়, সরকারের কাছ থেকে সহযোগিতা পেতে চায়। নাগরিক সমাজের এটা সরকার মনে করে কি, যে নাগরিক সমাজের লোকগুলোর কাজ হলো যে রাস্তায় দাঁড়িয়ে শুধু সরকারের বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে দিল। আমারও বলে অনেকে অনেক সময়, যে তো সরকারের লোকরা বলে যে তো খালি সমালোচনা করেন। তো সমালোচনা করার তো বিষয় না, বিষয়টা হলো যে আপনি যেটা বলছেন যে আমি যে টাকা দিচ্ছি যেটুকুর জন্য, সেটাও পাচ্ছি না, তার অর্ধেকও পাচ্ছি না, তারপরে গ্যাস থাকে না। তো সেই জিনিসগুলো অ্যাড্রেস করা উচিত ছিল। আর একটা কথা হলো যে অব্যাহত হবে জনগণ যেটা শুনতে চায় না, যেটা হলো যে গ্রোথ, মানে আপনার প্রবৃত্তি 6, 7, 8 ইত্যাদি শোনা যাচ্ছে। যে প্রবৃত্তি দিয়ে সাধারণ মানুষের কি সবসময় লাভ হয়? এটা তো অর্থনীতিবিদরা ওনারা ভালোভাবে জানেন এটা, যে এখন খালি প্রবৃত্তি যদি বাড়ে, কিন্তু আমার বেশিরভাগ লোক যদি কষ্টে থাকে, বেশিরভাগ লোক যদি সমস্যার মধ্যে থাকে, বেশিরভাগ লোক যদি আপনার বাসে না উঠতে পারে, বেশিরভাগ লোক যদি আপনার বাসের 6 মাস পর বাসের বাড়ে, ভাড়া বাড়ে, জিনিসের দাম বাড়ে, তাহলে সেই গ্রোথ দিয়ে আমি কি করব? তো সেই জিনিসগুলো আমাদের করতে হবে, যেটা একটা সমন্বয়, যেটা উনি বলছেন অর্থনীতিবিদরা সেটা বলছেন। তো সবসময় সরকারের কাজ হলো সমন্বয় করা। এটা আমরা যে আলোচনা করছি, আমরা এটা সরকারের, এটা এখন আলোচনা করে সরকারকে হয়তো, যদি সরকার আমাদের কথা শোনে, এবং আমরা তো নাগরিক সমাজ থেকে দাবি করছি যে আবার পুনর্বিবেচনা করুক। সরকার যে সিদ্ধান্ত সরকার নিতে পারে, সেই সিদ্ধান্ত সরকার প্রত্যাহারও করতে পারে। সেই সংস্কৃতি তো নাই, সেই সংস্কৃতি নাই, সেই সংস্কৃতি না। আশা করেন যে এটা দাম আবার পুরো আগের জায়গায় ফেরত আসবে, কিন্তু না, সেটা আমাদের যদি সরকার প্রধান এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, তারা বসে যদি জনগণের কথাটা চিন্তা করেন এবং শুধুমাত্র ব্যবসা ব্যাপারটা চিন্তা, লোকসান, লাভ তো হচ্ছে সব এই ক্ষেত্রে, কোনো ভর্তুকি নেই এখানে। তো সুতরাং তারা যদি সেটা চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে তারা এই সিদ্ধান্ত স্থগিত রাখতে পারেন। এখনো তো এই ধরনের সিদ্ধান্তগুলো কি এক ধরনের এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে এক ধরনের অস্থিরতার বহিঃপ্রকাশ কিনা? মানে আমরা যে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি, লং টার্ম একটা মানে ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছি, সেটারই আগাম সংকেত কিনা এগুলো? এটা ওরকম অ্যাপার্ট ফ্রম মেকিং বিজনেস, অ্যাপার্ট ফ্রম মেকিং প্রফিটস, না, এটা আসলে ওরকম স্ট্রেট ফরওয়ার্ড বলা যাবে না। তার কারণ এনার্জি বিভিন্ন সেক্টর থেকে আসবে, দেশে না থাকলে বাইরে থেকে আসবে। এটা ডিপেন্ড করে আর কি, যে আমাদের এখানে ডিমান্ড কিরকম এবং এটা আমরা এফোর্ড করতে পারবো কিনা। এটা আসলে আমাদের যে রিজার্ভটা আছে গ্যাসের, সেই রিজার্ভটা আস্তে আস্তে ডিক্লাইন করছে এবং তো এটা করবেই। তো এটা আসলে এরকম স্ট্রেট ফরওয়ার্ড বলা যায় না। তবে একটা বিষয় সত্যি, যে আমাদের যে অর্থনীতি এখন গ্র্যাজুয়েট করছে, যে এলডিসি থেকে আস্তে আস্তে ডেভেলপিং কান্ট্রির দিকে আমরা যাব, অর্থনীতির সক্ষমতা বাড়ছে। তো একটা ধারণা হয়েছে যে আসলে আমরা এফোর্ড করতে পারবো এই প্রাইসটা। কিন্তু এটাও সাথে সাথে মাথায় রাখতে হবে যে এটার কনজিউমার কিন্তু একেবারে গরিব মানুষ পর্যন্ত, যারা একটা বার্নার ইউজ করেন। তো এই যে লক্ষ লক্ষ যারা গরিব মানুষ, তো তারা কিভাবে করবেন জিনিসটা, তাদের উপরে যে আমরা যখন একটা মানে রেভিনিউ যখন আমরা বাড়ানোর জন্য একটা সমানভাবে সব একটা প্রাইস যখন বাড়াই, তখন কিন্তু এটার ইম্প্যাক্ট পড়ে কিন্তু ডিসপ্রপোর্শনেটলি, মানে যারা হচ্ছে গরিব মানুষ তাদের উপর ইম্প্যাক্টটা অনেক বেশি পড়ে। আবার একই সঙ্গে আমরা যখন পভার্টি রিডাকশনের জন্য বিভিন্ন রকমের কর্মসূচি নিচ্ছি, আবার একই সঙ্গে তাদের জীবনের উপর চাপ সৃষ্টি করছি, তাহলে এটা কিন্তু এক ধরনের মিসম্যাচ তৈরি করে এবং আসলে অর্থনীতির যে
যে একটা সামনের দিকে যাবে বা এর যে উন্নতির যে লক্ষ্য, যেটা আমরা অসমতা কমাবো আস্তে আস্তে এবং জনগণের জীবনের বোঝাটা হালকা করে দেবো, তো সেইটার সঙ্গে কিন্তু এটা এক ধরনের সংঘর্ষ তৈরি করছে, মানে এক ধরনের অসামঞ্জস্য তৈরি করছে। তো এতে করে আমাদের যে সরকারের যে বিপুল পরিমাণে যে আপনার যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সেটাও কিন্তু অনেকটাই চাপের মধ্যে পড়বে, যে সরকার ব্যয় করছে এই খাতে, কিন্তু আমাদের জীবনযাত্রার মানের উপরে যে চাপ সৃষ্টি, সেটার কারণে কিন্তু আলটিমেটলি সেটা সুফল পাওয়া যাচ্ছে না। যার ফলে এটা কিন্তু সরকারের যে ব্যয়, সেই ব্যয়ের উপরে ব্যয়ের রিটার্নটাও কিন্তু ওইভাবে আসবে না। আপনি তো সিভিল সোসাইটির একজন স্টলওয়ার্ড, সবসময় কথা বলেন, এই যে প্রতিকার কি, এই আলোচনাগুলো হয়, লেখেন, রাস্তা কিছু লোকরা আন্দোলন করে বা বক্তৃতা বিবৃতি আসে, সিদ্ধান্ত হয়ে যায়, কিন্তু প্রতিকার কি? ইভেন এটা তো আদালতে আপনি যেতে পারবেন না এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে। আদালতে গেছে, কিন্তু আজকে একটা মামলা, এটার জন্য একটা রিট পিটিশন করেছে, আদালতেও যেতে পারে, আদালতের সাহায্য চাইতে পারে। কিন্তু একটা জিনিস হলো যে এটা আপনি যেটা বলেন যে সমাধান কি, সরকারকে যদি একটু সাধারণ মানুষের বিষয়টা চিন্তা করে, একটু সংবেদনশীলতা থাকে, সেনজিটিভিটি থাকে সরকারের, যে সাধারণ মানুষ, এই যেটা বলেন যে অনেকে বেশিরভাগ মানুষই একটা চুলে একজনও ব্যবহার করছে না, যেটা আমাদেরকে অনেকে বলছে, আমরা দেখেছি যে আশুলিয়া ঢাকার আশেপাশে দিয়ে একটা চুলা কিন্তু 3-4 জন 5 জন ব্যবহার করছে, সেখান থেকে তার কাছ থেকে নিচ্ছে 200 টাকা করে হয়তো নিচ্ছে এক একজনের কাছ থেকে। কিন্তু এখন এই যে দাম বাড়ানোর ফলে হয়েছে কি, যে 300 টাকা হয়ে গেল। 300 টাকা যদি বাড়িওয়ালা নেয়, এটা তো গরিব মানুষের কথাটা চিন্তা করতে হবে, যে আমি গ্রোথ বাড়বে, এটা হবে সেটা হবে, আমি মধ্য আয়ের দেশ হবে, আমি অমুক আয়ের দেশ হব, কিন্তু আমার দেশের লক্ষ লক্ষ, একটা অন্ততপক্ষে 30 থেকে 40 লোক কষ্টে থাকবে। তো তাহলে আমার সেই মধ্য আয়ের দেশ হয়ে গেল লাভটা কি, বা আমার উচ্চ আয়ের দেশ হয়ে গেল লাভটা কি? সেই জিনিসটা আপনি যেটা বললেন, যে এই যে জিনিস আমি বুঝি, বা যে কবি সাহেব বললেন আপনি বোঝেন, সেটাতে সরকারের লোকরা বোঝে না তা না, কিন্তু তারপরেও তারা বুঝেও একেবারে আপনি যা বুঝি তারাও ঠিক তাই বোঝেন। এগুলি হলো সিদ্ধান্তের প্রশ্ন। আপনি যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেন যে আমি এই কাজটি করবো এবং কিছু লোকের স্বার্থের জন্য করবো, তাহলে একরকম। আর একটা হলো যে আমি সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আমি বিবেচনা করি যে এই যে হাজার হাজার লাখ লাখ লোক এইটা ব্যবহার করছে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা বাসে বেশি পয়সা দিতে হবে আগামী মাস থেকে, বা আগামী 2-3 মাস পরে, 2 মাস পরে, যখন যে লোকটা এখন আপনার যা খরচ করছে গরিব মানুষ, তার চেয়ে তাকে হয়তো 2-2.5 হাজার টাকা বেশি দিতে হবে। 2-2.5 হাজার টাকা আমাদের দেশে এখন এত বড় লোক হয়ে গেছে অনেকে, যে এই গ্যাসের চুলার দাম, এটা যদি আপনার 750, 850, 950 এগুলো না হয়ে যদি 80,000 টাকাও যদি হয় একটা, তাতেও কিন্তু তাদের কিছু যায় আসে না। তো ওই সংখ্যা কিন্তু সমাজে কম আর কি, না ওই সংখ্যা কম হলেও হাজার হাজার হয়ে গেছে এখন। কিন্তু এইখানে যদি আপনার 50 বা 100 টাকা বাড়ে, যেটা আমাদেরকে বলেছে 100 টাকা করে, 50 টাকা করে, 100 টাকা করে বাড়বে অবিলম্বে, এই 100 টাকা কারো কাছে বিরাট টাকা। আমাদের সরকারকে চিন্তা করতে হবে ওই 100 টাকা লোকটির কথা, যে তারা সংখ্যায় অনেক। আর ওই যেটা আমি বললাম যে এই চুলার দাম যদি 80,000, 1 লক্ষ টাকাও হয়, তাও কেনার শক্তি অনেকের আছে, সেটা কিন্তু মুষ্টিমেয় তারা। সুতরাং কিন্তু আমাদের রাষ্ট্র অনেক সময় কিন্তু দেখা যায় যে উচ্চ আয়ের লোকদের ক্ষেত্রে অনেক ব্যাপারে তারা খুবই বিবেচনা করে, কিন্তু নিম্ন আয়ের ব্যাপারে এই যে লোকগুলি আপনাদের অফিসের সামনে বাসের জন্য দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, এই লোকগুলি সুবিধা অসুবিধার কথাটা সরকার যদি চিন্তা করে, যারা নীতি নির্ধারক, আমরা তাদের কাছে এই জন্য নিবেদন করছি, অনুরোধ করছি যে বিষয়টি এখনো ঘোষণা দিয়েছে, তো এখনো পুনর্বিবেচনার সুযোগ আছে। আপনি বলছিলেন যে মূল্যস্ফীতির কথা, দ্রব্যমূল্য কিংবা গণপরিবহন, এগুলো সবকিছুর একটা ইম্প্যাক্ট হবে এবং সেটা এই কোয়ার্টারে এসে গ্রোথের যে মানে টার্গেটেড গ্রোথ আছে সেটাই করতে পারে, এক ধরনের হ্যাম্পার করতে পারে। তো সামগ্রিকভাবে যে সরকারের আয় বাড়ানোর অনেকগুলো কারণের মধ্যে হয়তো একটা, যে আয় বাড়ানোর একটা ব্যাপার, এখান থেকে বাড়তি পয়সা আসবে, সেগুলো এত জরুরি, এখান থেকে পয়সা আর্ন করা জরুরি হয়ে পড়েছে কিনা অর্থনীতির হিসেবে। তো আমরা যদি আমাদের বাজেটের সাইজটা দেখি, আসলে এখান থেকে যতটুকু এক্সট্রা রেভিনিউ আসবে সেটা কিন্তু খুব একটা বেশি না। আর বছর শেষে কিন্তু মানে অনেক টাকার যেটা এটা বাজেট আসলে আনইউজ থাকে। তো সেভাবে যদি আমরা চিন্তা করি গত 3-4 বছরের একটা হিসাব যদি করি আমরা, তাহলে দেখতে পাবো যে আসলে যে আমাদের যে রেভিনিউ টার্গেট ছিল, তো সেটার ক্ষেত্রে আসলে এইটা খুব একটা বেশি কন্ট্রিবিউট করবে না, কিন্তু এর ইম্প্যাক্টটা হবে কিন্তু খুব বেশি।
মানে বিশেষ করে যে সাধারণ মানুষ যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ, তাদের উপর ইম্প্যাক্ট করবে বেশি, এবং তাদের কাছ থেকে যে গভর্নমেন্ট অন্যান্য তাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে যে তার রেভিনিউ করতে পারতো, সেই সুযোগটা কিন্তু আসলে কমে যাচ্ছে। মানে আপনি যদি শিল্প কারখানা বা যে কৃষি উৎপাদন বা সেবা খাত এর যে বিকাশ, সেই বিকাশ থেকে যদি আপনি রেভিনিউ নিয়ে আসেন, সেটা কিন্তু অনেক বেশি। যদি আমি এই যে এক্সট্রা যে কস্ট বেড়ে গেল, সেটা থেকে যে আমাদের যে রেভিনিউ আসলো, তার চাইতে কিন্তু মানে ওই সুযোগটা অনেক বেশি ছিল। বরং কস্ট বাড়ানোর কারণে কিন্তু ওই রেভিনিউর যে চান্স, তার কারণ জিডিপিতে যে উৎপাদনের যে খরচের কারণে কিন্তু আসলে সেখান থেকে রেভিনিউটা, গভর্নমেন্টের রেভিনিউটা কমে আসবে। মানে তো এখানে আপনার দেশে তো তেমন যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো উনি যে একটা ইঙ্গিত দিচ্ছেন বা সাধারণভাবে যে আলোচনা সমালোচনা আসে যে এই ধরনের সিদ্ধান্তের পেছনে হয়তো বা গোষ্ঠী স্বার্থ থাকলেও থাকতে পারে, অর্থনীতিবিদ হিসেবে আপনি এরকম আসলে যখন একটা পলিসি নেওয়া হয় তখন কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করে নেওয়া হয়, যে কাউকে কিছু সুবিধা দেওয়ার জন্য বা অন্য কোনো ভাবে আর কি, যে আসলে যে গভর্নমেন্টের যে সমস্ত অন্যান্য টার্গেট আছে সেগুলো ফুলফিল করার জন্য। তো আসলে এর পিছনে কি আছে সেটা কিন্তু এই মুহূর্তে বের করা কিন্তু একটু মুশকিল। তবে একটা বিষয় হচ্ছে কি, যে গভর্নমেন্টের যে পুনর্বিবেচনার সুযোগ, অনেক সময় যে বাজেট যখন প্লেস করা হয় পার্লামেন্টে, অনেক রকমের ট্যাক্স মেজার নেওয়া হয়, তখন কিন্তু চাইলেই কিন্তু ফিনান্স মিনিস্টার বা প্রাইম মিনিস্টার তার রিকোয়েস্টে কিন্তু আসলে পরে ফিনান্স মিনিস্টার এরকম উইথড্র করেন অনেক ট্যাক্স প্রপোজাল। তো এইখানে যদি আমরা যদি একটু আলাপ আলোচনা আরো বেশি করে করি, বিভিন্ন জায়গাতে কথা বলি, তাহলে কিন্তু এক ধরনের গণসচেতনতা তৈরি হওয়ার একটা সুযোগ আছে। তখন কিন্তু পলিসি মেকারদের কাছে এটা পৌঁছবে যে আসলেই জিনিসটা খুব একটা ভালো হচ্ছে কিনা। তো তখন কিন্তু আর একবার একটু রিভাইজ করতে পারবেন এই প্রাইসটা। অ্যাটলিস্ট আমরা যেটা বলছিলাম একটু আগে থেকে, যে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম আছে, মাথা পিছু আয় যে হারে বাড়ছে, সেই হারে যদি এই জ্বালানির যে প্রাইস সেটাকে যদি অ্যাডজাস্ট করা হয়, তাহলে কিন্তু বছরে যদি 5% 6%-এর মতো করে বাড়ে, এরকম করে হুট করে যে প্রায় 50%-এর মতো গ্রোথ না করে, তাহলে কিন্তু জনগণের গা সহ হয়ে যাবে। মানে আলটিমেটলি 5-7 বছর ধরে হয়তো 50% বা এরকম বাড়বে। আপনার 650 জুন মাসে গিয়ে যে 950 টাকা হয়ে যায়, 950 হলে তাহলে কিন্তু একবারে লাভ দিয়ে 50%। তো এটা কিন্তু আসলে কাম্য না, যে মাথা পিছু আয় যে হারে বাড়ছে, জনগণের আয় যে হারে বাড়ছে, সেই হারে হয়তো যদি অ্যাডজাস্টমেন্ট হয়, তাহলে কিন্তু আলটিমেটলি কেউ কোনো কথা বলবে না। তো আমার মনে হয় যে এই ধরনের যদি কোনো ব্যবস্থা নেওয়া হতো তাহলে ভালো হতো। কোনো কিছু বাড়ানোর জন্য তো সরকার তো বাড়াতেই পারে, বাড়াবেই, একদিন না একদিন বাড়াবেই, কারণ হবে মুদ্রাস্ফীতি রিভিউ করতে হবে। তো সেইটার সঙ্গে যদি এটা যদি 5 ভাগ, শতকরা 5 ভাগ বাড়ে, বা খুব বেশি হলে 10 ভাগ বাড়ে, কোনো একটা জায়গায় এটা বাড়ানোর কোনো প্রয়োজনই নেই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যুক্তি খুঁজে পাচ্ছেন একদমই না, এবং আমি না, এটা যে কোনো একটা লোকে বুঝবে যে এটার কোনো যুক্তি নেই। কিন্তু যে কোনো সরকার ইচ্ছে করলে তার আয় বাড়ানোর জন্য হতে পারে, অথবা ভর্তুকি কমানোর জন্য হতে পারে, সেটা বাড়ালে তাতে একটা সহনশীল একটা জায়গা রাখবে। কিন্তু এইখানে যে হারে 23%-এর মতন প্রায় এই হচ্ছে, এবং এরপরে দেখা যাবে আরো, এবং 1.5 বছরের ভিতরে এই ঘটনাটা ঘটলো। তো সেই জন্য এটাতে সরকারের আরেকটা জিনিস আমি যেটা মনে করি, যেটা একটা রাজনৈতিক সরকার, সুতরাং তাদেরকে নির্বাচন করতে হয়, তাদেরকে ভোটে যেতে হবে। যদিও আজকালকার দিনে সরকাররা মনে করে যে জনগণের সঙ্গে এত ভালো সম্পর্ক না রাখলেও চলে, ইলেকশনের আমাদেরও অতটা দরকার নাই। কিন্তু এইখানে রাজনৈতিক সরকারের জনপ্রিয়তারও একটা ব্যাপার আছে। এই ধরনের ঘটনায় সরকারের তো জনপ্রিয়তা বাড়ে না। রাস্তাঘাটের লোকজন যখন এগুলি নিয়ে আলোচনা করে, তখন সরকারের জন্য সেটা খুব না, স্বস্তিকর না। তো সেই জিনিসটাও কিন্তু সরকারের নীতি বিবেচনা করা উচিত, যে আমরা এমন একটি কাজ করছি যে কাজটি লোকে ভালো বলছে না, তাতে আমার রাষ্ট্রের যতই উপকার হোক অথবা যা খুশি তাই হোক, কিন্তু আমি লোকে ভালো বলছে না, এটা তো সরকারের একটা খেয়াল রাখা দরকার। সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে পুনর্বিবেচনার সুযোগ আছে, এবং ইচ্ছা এটা বাজেটের যে উনি যেটা বললেন, এটা তো কাটছাট করছে না। তো সেদিক থেকে এটা আমার মনে হয় যে যখন জনমতটা, একদিক থেকে জনমতের কথাটাও চিন্তা করতে হবে সরকারকে। এমনকি যদি মনে করে যে এটা খুবই ন্যায়সঙ্গত, কিন্তু জনমত এটার বিরুদ্ধে, তাহলে একটু রিভিউ করার দরকার, দেরি করার দরকার। সুতরাং এত তাড়াহুড়ার কি? আপনার কোনো লাস্ট কোনো কমেন্ট বিষয়? তো এই বিষয়ে আমি বলবো যে আসলে জ্বালানি খাতে এরকম, বিশেষ করে যে গ্যাসের দাম, বিদ্যুতের দাম এরকম করে হুটহাট করে বাড়ানোর চাইতে আমার মনে হয় কি, যে জ্বালানি খাত সংস্কারের জন্য সরকারের একটু চিন্তা ভাবনা করে, সবার সঙ্গে আলাপ আলোচনা করে, এক্সপার্টদের সঙ্গে, সিভিল সোসাইটি বা সবার সঙ্গে মিলে আসলে একটা চিন্তা ভাবনা করে, তখন হয়তো যদি এরকম ডিক্লেয়ার করা হয় যে আগামী 5 বছর বা 10 বছরে আমরা আসলে জ্বালানি খাতকে এই জায়গায় নিয়ে যেতে চাই, এর উন্নয়ন এইভাবে দরকার, একটা রোড ম্যাপ,
তো একটা রোড ম্যাপ করে তখন রেজিস্ট্রেটের সঙ্গে যদি প্রাইসকে এরকম ভাবে ট্যাগ করা হয় যে এতটুকু প্রাইস বাড়তে পারে, একটা রেঞ্জ দেওয়া হয়, তাহলে কিন্তু জনগণের মধ্যে এক ধরনের একটা প্রত্যাশা তৈরি থাকে, একটা প্রিপারেশন থাকে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা তাদের জীবনযাপনের যে আমরা কিন্তু সংস্কারের কথাটাই বলছি যে একটুখানি এটার ব্যাপারে যেতেই হয়। জি, ধন্যবাদ সৈয়দ আবুল মকসুদ, ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন। ভিজিট করুন www.ntpt.com, আর দেখা হবে আপনাদের সঙ্গে পরের অনুষ্ঠানে।